ভারত এরশাদকে দিয়া মিলিটারি কু করে। এরশাদ ছিল ইন্ডিয়ার একটা মাল, তবে হাসিনার মতো অত বড় মাল না আর কি, ছোট মাল আর কি, কম বাজেটের মাল। হাসিনা বেশি বাজেটের মাল। পরবর্তী 10 বছর এরশাদ পরিকল্পিতভাবে দেশের নির্বাহী, আইন প্রণয়ন, বিচার বিভাগকে নষ্ট করছে। আমি বলবো না ধ্বংস করছে। এরশাদ হাসিনার চাইতে কম স্বৈরাচার ছিল। গঙ্গা পানি চুক্তির যে গ্যারান্টি ক্লজ ছিল, যে মানে আমাদের গ্যারান্টি পরিমাণ পানি আমরা সবসময় পাবো, সেটা খুব কষ্টার্জিত চুক্তি ছিল, সেটা বাদ দিয়ে দিছিল। শেখ মুজিবের মৃত্যুর পরে এরশাদই ছিল প্রথম মাল যে আমাদের মৌলিক জাতীয় স্বার্থ ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র অংশ নিয়েছিল। আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনের কারণে এরশাদ অসহায় হয়ে পড়লে ভারত এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগকে মোতায়েন করে। ভারতের অনুমান ছিল যে দীর্ঘ 10 বছর ক্ষমতার বাইরে থাকার জন্য বিএনপি অসংগঠিত এবং দুর্বল, 90 দিনের মধ্যে নির্বাচনে জেতার কোনো সুযোগ ছিল না। ভারত অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে আওয়ামী লীগ জিতবে। আওয়ামী লীগ নিজেও ছিল আত্মবিশ্বাসী। ভারতের নীতি নির্ধারকদের চরম বিস্ময় এবং হতাশার মধ্যে দিয়া আমাদের জনগণ বিএনপিকে ক্ষমতায় ভোট দিয়া এই নকশাটি নস্যাৎ করে দিছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে পরবর্তী কয়েকটা নির্বাচনী চক্রের মধ্যে বাংলাদেশ অবশেষে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা সফলভাবে উত্তরণ ঘটায়, যেখানে জনগণের ইচ্ছাই সর্বোচ্চ হইয়া ওঠে। এইটা ছিল ভারতের জন্য একটা বিপজ্জনক ঘটনা। ভারত খুব ভালো করেই জানতো যে প্রকৃত শক্তি আমাদের জনগণের কাছে থাকলে ভারত কখনোই বাংলাদেশকে পরাধীন করতে পারবে না। ভারতের পরবর্তী চক্রান্ত ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে হত্যা করা। ভারত কিভাবে এটা সাধন করে? এই লক্ষ্য সাধনে ভারত তার হাতে পেয়ে যায় আরো একজন জেনারেলকে, যে হলো কুখ্যাত মির্জাফর জেনারেল মইনুল আহমেদ। মইনুদ্দিন ফখরুদ্দিন গামের সাথে বোঝাপড়া কইরা ভারত তাদের পদলেহি কেরাবান্দি হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসায়। এরপরে আরেক মির্জাফর বিচারপতি খায়রুলের মাধ্যমে হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস কইরা দেয়, সংবিধানের অসাংবিধানিক পরিবর্তন কইরা। এরপরের ইতিহাস আমরা সকলেই জানি, কি করে একের পর এক আমাদের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়া ভারত বছরের পর বছর তাদের কৃতদাসদের বাংলাদেশের মসনদে বসায় রাখছে। এই প্রক্রিয়ায় ভারত বাংলাদেশের সকল প্রধান প্রতিষ্ঠানগুলোকে একের পর এক ভেঙে দিছে। নির্বাচন কমিশন বলেন, সংসদ বলেন, সচিবালয় বলেন, আমলাতন্ত্র বলেন, আদালত বলেন, কূটনীতি বলেন, শিক্ষা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এমনকি আর্মি, সব জায়গাতে ভারতীয় তাবেদারদেরকে পরিকল্পিতভাবে ঢুকায় দেওয়া হয়েছে। অবস্থাটা এমনই হয়েছে যে নির্বাচনে আওয়ামী ক্যান্ডিডেটরা প্রকাশ্যে ঘোষণা দেয় যে তারা ভারতের ক্যান্ডিডেট। এডিটর সাহেব, ওই ক্লিপটা আবার শোনান। এটা তোমাকে মনে রাখতে হবে, আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। এসবের প্রতিবাদ করলে গুম, খুন, মামলা, হামলা, হাজত, জেল সবকিছু নির্মম ভাবে প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশের ভূমি এবং বন্দরকে তুলে দেওয়া হয়েছে ভারতের ট্রানজিটের জন্য প্রায় মাগনায়। বাংলাদেশের বাজারকে খুলে দেওয়া হয়েছে অবাধে ভারতীয় পণ্য বিস্তারের জন্য। বাংলাদেশের চাকরিগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভারতীয় এক্সিকিউটিভ গুলোর জন্য। 26 লক্ষ ভারতীয় কাজ করে, ভারতীয়দের মুখেই শোনেন। 26 লক্ষ ভারতীয় আছে যারা হিন্দু, এখান থেকে চাকরি করতে গেছে। কারণ বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে গার্মেন্টস অর্থনীতি, মানে জামা কাপড়ের অর্থনীতি আমাদের চেয়ে অনেক ভালো। আর বাংলাদেশ হয়ে উঠছে ভারতের চতুর্থ রেমিটেন্স আর্নিং দেশ। সেই সাথে চালানো হয়েছে ব্যাপক সাংস্কৃতিক আগ্রাসন। পাঠ্যপুস্তকের বিকৃত পরিবর্তনের মাধ্যমে আগামী প্রজন্মের মগজ ধোলাই কইরা ভারতীয় বানানোর সকল বন্দোবস্ত করা হয়েছে, যাতে কইরা ভবিষ্যতে ভারত বাংলাদেশ দখল কইরা ফেললেও বাংলাদেশের নতুন প্রজন্ম যেন সেটা সহজে গ্রহণ কইরা নেয়। আপনি দেখেন, একটা স্কুলের প্রতিযোগিতায় একটা রকেট বানাইছে, সেখানে লেখা হচ্ছে এটা বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ, এবং ISRO ভারতের পতাকা, মানে ভারতের অর্জনকে আমাদের অর্জন বলে শেখানো হইতেছে আমাদের স্কুলে। তাছাড়া স্কুলের বাচ্চারা এটা বানাবে কেন? ভারতের পাঁচাটা হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ভারত সম্পর্ক এতটাই চাকর মনিবের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে যে ভারত যদি আমাদের সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের ঠান্ডা মাথায় খুন করে, এমনকি আমাদের ভূখণ্ডের ভিতরে ঢুকে গিয়া নির্বিচারে বাংলাদেশিদের আহত করে, নিহত করে, তাহলেও বাংলাদেশের সরকার, বিজেপি, প্রশাসন কেউ কিছু বলে না। এডিটর সাহেব, আবার দেখান কিভাবে বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকা বিএসএফ আমার নাগরিককে গুলি করে। কিংবা ধরেন আমাদের সকল অভিন্ন নদীর পানি উজানে বাদ দিয়া শুকায় ফেলে, তবুও প্রতিবাদ তো দূরের কথা। কারাল রানী, ওকা, হাসান মাহমুদ, উমরা পটাশ, আরাফাত সহ মন্ত্রিসভার সকল সদস্যের মুখে ভারত বন্দনার ফেনা উঠা যায়। আমি এই সুযোগে এই চ্যানেলটাকে ইনডেপথ বিডি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো, দেখতে বলবো। এখানে চমৎকার চমৎকার ভিডিও আছে, বিশেষ করে পানি আগ্রাসন নিয়ে খুব চমৎকার ভিডিও আছে, খুবই হাই কোয়ালিটি ভিডিও আছে। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন।
কিন্তু তারপরেও ভারতের উদগ্র লালসা এখনো কমে নাই। সে যত পায় তত চায়। জয়শঙ্কর আবার হাজির হয়েছে পূর্ব ভারতের সাথে বাংলাদেশকে জুড়ে দিয়া জাপানি এক ট্রানজিট প্রকল্প নিয়ে। 1 বছর আগে একটা এপিসোডে আমি জাপানের উদ্দেশ্যে বলছিলাম যে বাংলাদেশের সঙ্গে কোনো আলাপ আলোচনা না কইরা দিল্লিতে বৈশা জাপানের প্রধানমন্ত্রীর এই বিগ বি নামক প্রকল্পের ঘোষণাটা গর্হিত অন্যায় হয়েছে, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয়েছে। আমি আহ্বান জানাইছিলাম জাপান যেন বাংলাদেশের জন্য গভীরভাবে ক্ষতিকর এই প্রকল্পটি নিয়ে আর না আগায়। এরপরে জাপানের তরফ থেকে আর কোনো পদক্ষেপ দেখি নাই বলে আমরা ধরে নিছিলাম যে জাপান ক্ষান্ত দিছে। এখন দেখি জাপানের জামাতা জয়শঙ্কর আবার সে একই জিনিস লইয়া ফের হাজির। ওই এপিসোডে আমি যা বলছিলাম সেটা একটু সংক্ষেপে উল্লেখ করি, কারণ অনেকে ভুলে যেতে পারেন। হাসিনা কিছুদিন আগে জাপান সফরে গেছিল। তখন সে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার সাথে বৃহৎ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, যা বিগ বি নামে পরিচিত, তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করছেন এবং বঙ্গোপসাগর সম্মিলিত অঞ্চলগুলোকে কানেক্ট করে একটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু সেল গঠনের জন্য জাপানের উদ্যোগ বাস্তবায়নে পদক্ষেপের অঙ্গীকার করছেন। এই বিগ বি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি, সেটা আমরা একটু বুঝা দেখি। রয়টারের দিল্লিস্থ সংবাদদাতা মনোজ কুমারের বরাতে আমরা জানতে পারছি জাপান বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব বা শিল্প কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিছে। শিল্প কেন্দ্রের সরবরাহ ব্যবস্থা মানে যা যা মাল সামান আসবে যাবে সেটা বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারত এবং নেপাল এবং ভুটান পর্যন্ত বিস্তৃত থাকবে। এই ধারণাটা হাজির করে জাপানি প্রধানমন্ত্রী। বঙ্গোপসাগর এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ঘিরা এই নতুন শিল্প কেন্দ্রের ধারণা হাজির করছে। কিশিদা গেছে আগে ভারতে, তারপরে এই পরিকল্পনা পেশ করছে, তারপরে বাংলাদেশকে ঋণ দিছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মাতার বাড়িতে একটা নতুন বন্দর নির্মাণ, এটার ঋণ দিছে জাপান। এই মাতার বাড়িতে কি হবে? এটা হইতেছে ভারতীয় রাজ্য যেগুলো স্থল বেষ্টিত ল্যান্ডলক, সেগুলোকে যুক্ত করবে মাতার বাড়ি, বুঝছেন? ঋণ নিবে বাংলাদেশ, বন্দর করবে বাংলাদেশের মধ্যে, কাজে লাগবে ইন্ডিয়ার 7 সিস্টারের। আর জাপান এই পরিকল্পনা দিছে আগে ইন্ডিয়াকে, বাংলাদেশকে লোন দেওয়া হচ্ছে। এর প্রবলেম গুলো কি কি? 1 নম্বর প্রবলেম, এটা নিয়ে বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা নাই। আমাদের দেশের জনগণকে জিজ্ঞেস করতে হবে না এটার লাভ কি ক্ষতি কি। 2 নম্বর, আমাদের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা। জাপানি প্রধানমন্ত্রী নিজেই বাংলাদেশ উত্তর পূর্ব ভারতীয় রাজ্য সমূহের মধ্যেকার এরকম একটা অর্থনৈতিক অঞ্চলের ধারণার কথা বলছে। চিন্তা করে দেখেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে না, কিন্তু বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতীয় রাজ্য সমূহের মধ্যে একটা সাধারণ অর্থনৈতিক অঞ্চল মানে হচ্ছে অভিন্ন স্বার্থে নিজেদের সার্বভৌমত্ব কিছু মাত্রায় বিসর্জন দেওয়া। যখনই আপনি সাধারণ অর্থনৈতিক অঞ্চল দেখবেন, যখনই কমন কারেন্সি দেখবেন, কমন মার্কেট দেখবেন, আপনি বুঝবেন যে নিজের অভিন্ন স্বার্থে, দুইজনের স্বার্থে নিজের সার্বভৌমত্ব কিছু মাত্রায় বিসর্জন দেওয়া। কিন্তু উত্তর পূর্ব ভারত বলে তো স্বতন্ত্র কোনো সার্বভৌম রাষ্ট্র নাই। এই অঞ্চলটা তো মূলত ভারতের অবিচ্ছেদ্য অংশ। ফলে এই উদ্যোগটা দুইটা অসম অংশীদারির মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে উদ্যোগ। অর্থনীতি, জনসংখ্যার আকার, দেশীয় উদ্যোগ, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, প্রাতিষ্ঠানিক ক্ষমতা, রাজনৈতিক ও সামরিক শক্তি এবং আঞ্চলিক এবং বৈশ্বিক প্রভাবের ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের কোনো সামঞ্জস্য নাই। ফলে বাংলাদেশকে এভাবে একটা সাধারণ অর্থনৈতিক অঞ্চলে ঢুকায় দেওয়ার অর্থ দাঁড়াবে বাংলাদেশকে জোর করে ভারতের সাথে অঙ্গীভূত করা। এটা গভীর পরিতাপের বিষয়, জাপানি কর্তৃপক্ষ আমাদের সার্বভৌমত্বের একটা অংশ বিসর্জনের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করতেছে না। এবং এই উদ্যোগের অনিবার্য ফল হচ্ছে আমাদের সার্বভৌমত্বের কিছু অংশ বিসর্জন দিতে হবে। 3 নম্বর, লাভ ক্ষতির আলাপ। বিগ বিগ কেন্দ্রস্থল হচ্ছে মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর, তাই তো আগে আলাপ করলাম, যা নির্মাণে জাপান সরকার অর্থায়ন করবে। প্রকল্প অনুযায়ী ভারত এটার সুবিধা পুরোপুরি পাবে, কারণ 7 সিস্টারে মাল সামান যাবে। কিন্তু প্রকল্পে ঋণ পরিশোধের দায়ভার সম্পূর্ণ বাংলাদেশের। আমরা কিন্তু জানি না যে মাতার বাড়িতে একটা সমুদ্র বন্দর হইলে এটা লাভজনক হবে কিনা, এটা ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি করা হয়েছে কিনা। যদি এরকম হয় যে মাতার বাড়িকে ঘিরা যে প্রস্তাবিত শিল্প কেন্দ্রটা করতেছে এটা অর্থনৈতিকভাবে অকেজ হয়ে যায় এবং শেষমেশ কেবল ভারত ট্রানজিটের জন্য ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে স্থল বেষ্টিত ভারতের উত্তর পূর্ব রাজ্যসমূহে বঙ্গোপসাগরে প্রবেশের দেখা পাবে, জাপান তার বিনিয়োগ ফেরত পাবে, আর অন্যদিকে বাংলাদেশ জাপানের ঋণ পরিশোধের বোঝা বইবে এবং ভারতের কাছে সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে থাকবে। ভারত ভারতেরটা নিয়ে যাবে, জাপান জাপানেরটা নিয়ে যাবে, বাংলাদেশ কিছুই পাবে না, আঙ্গুল চুষবে। আর এটা আমাদের জন্য কেন খারাপ? আমি আগেই বলছি, ভারতের গণমাধ্যম দাবি করছে জাপানের এই উজ্জ্বল ভারতের নীরব কূটনীতির একটা বড় সাফল্য।
এটা হইতে পারে যে ভারত জাপানকে এই কাজে প্রলুব্ধ করছে এবং জাপানও ব্যবহৃত হয়েছে ইনডিসপেন্সেবল ভারতের কাছ থেকে সুদৃষ্টি প্রাপ্তির আশায়। এটাও হইতে পারে যে জাপান ইচ্ছাকৃতভাবে ভারতের সাথে হাত মিলাইছে চীনকে কোণঠাসা করার জন্য। মাঝখান থেকে বাংলাদেশ কাটা পড়ে যাচ্ছে। এই জন্যই হাসিনার সাথে স্বাক্ষরিত কিসিদার এই যৌথ ইস্তাহার বাংলাদেশের কাছে অগ্রহণযোগ্য। আমরা যদি কোনোদিন সুযোগ পাই এই চুক্তি আমরা বাতিল করে দেব। বাংলাদেশের মৌলিক স্বার্থের ব্যাপক ক্ষতি সাধন কইরা জাপান যদি এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য এই বিগ প্রকল্প নিয়ে অগ্রসর হয় তাহলে কি হবে?